পাতিজ বায়োলজি পাওয়ার বাই ফিনিক্স। 15ই আগস্ট স্পেশাল স্বাধীনতা দিবসের প্রাক্কালে সুগার শর্করা শর্করা আমাদেরকে সর্বহারা দিশেহারা করে দিতে পারে। আমাদের খাদ্য তালিকা মেটাবলিক বিপাকীয় গোলযোগের সাতকাহন এই শর্করা কেন এই জায়গায় পৌঁছে গেছে, তার কারণ আমাদের মস্তিষ্ক আজ পথ ভ্রমিত। এই যে আমরা মাথা, এই মাথায় দেখছি তোর জেদি করেছে সাদে শতভেদ, হিংসা তোর অশ্ব ঈর্ষা অশ্বমেধ। এই যে আমরা দেখতে পাচ্ছি যে শর্করা শরীরে এত দরকার, অথচ বেশি হয়ে গেলে রক্তে 120 mg per 100 ml এর বেশি তো মুশকিল। মেন্টাল ডিসব্যালেন্স এই ছেদ থেকেই তৈরি হয়, এবং তার সঙ্গে ব্যায়াম এই সমস্ত না থাকা আমাদের এই শর্করার ব্যালেন্সটাকে নষ্ট করে দেয়। ডায়াবেটিস মেলিটাস, মধুমেহ, সুগারের মতো রোগ আমাদেরকে ঘিরে ধরে। কিন্তু মুশকিল, আমরা যদি ভাবি যে শর্করা না খেয়ে এটা কমাবো, তাহলে কিন্তু হবে না। কারণ এই যে কর্টিসল বলে একটি হরমোন হয়, যেটি রেগে গেলেই মেন্টাল স্ট্রেস থেকে বেশি করে তৈরি হয়, সেটি কিন্তু বিবাদ বাঁধিয়ে দিবে। দেখে নিয়ে এর কারণগুলো। আমি যদি আইসক্রিম খেয়ে ফেললাম, আইসক্রিম যাচ্ছে 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 যাচ্ছে, এই আর আইসক্রিম আমি খেয়ে ফেললাম, তাই তো? যদি খেয়ে ফেলতাম, বা একটু মধু যদি আমি এখানে ঢেলে নিলাম, ফ্যান্টাস্টিক। শর্করা পুরো এই যে আমাদের শরীরের মধ্যে চলে যায়, এই শর্করার হাত আমরা বিক্রিয়াগুলো বিভিন্ন রকমের দেখলামই তো, যে ইনসুলিন কি করে, গ্লুকাগন কি করে। এর বাইরেও কেউ বলছে না আমি সুগার নেব না, আমি শর্করা খাবোই না, আমার ব্লাড সুগার ডায়াবেটিস মেলিটাস আছে, আমি খাবোই না সুগার, আমি আলু খাবো না, আমি ভাত খাবো না, আমি মুখ খাবো না, মিষ্টি খাবো না, কিছু খাবো না। সব কিছু খাওয়া যেতে পারে যদি আমরা ডায়েটটাকে কন্ট্রোল করি। মুশকিলটা হয় কোথায় গিয়ে, যে এই যে গুড গীতা বলে হরমোন আছে, যে আমরা ধরো কেউ আমরা সুগার নিচ্ছি না, কম খাচ্ছি, একদমই খাচ্ছি না, সে ভাবছে আমার শরীরে শর্করা আসবে না। এটা হয় না। গ্লুকাগন যেমন ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ায়, 120 থেকে উপরে নিয়ে আসতে সাহায্য করে। এছাড়া গ্লুকোনিওজেনেসিস করার জন্য গ্রোথ হরমোন আছে, ইস্ট্রোজেন আছে, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন আছে, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন আছে, কর্টিসোল আছে। এই সমস্ত হরমোনগুলো রয়েছে। তো ব্লাড গ্লুকোজ বাড়বেই, সুতরাং ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমাদেরকে করতেই হবে। এবং এই যে আগে যে সমস্যাগুলোর কথা বললাম, এই সমস্যাগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতেই হবে, না হলে কিন্তু এই মেটাবলিক ডিসঅর্ডারটা এটা একটা প্যান্ডেমিক হয়ে যাবে। কিন্তু কেন শর্করা নিয়ে আমরা কি গ্যাডালোটা কি কিটা গ্যাডাও মনে পড়েছে, এই শর্করার সঙ্গে দারুণভাবে রিলেটেড। এই যে ব্লাড সুগার, ডায়াবেটিস মেলিটাস কেন হয় না? মেন্টাল স্ট্রেস থেকে হয়, লেস ফিজিক্যাল অ্যাক্টিভিটি থেকে হয়। যে সমস্ত স্টুডেন্টদেরকে আমি বলেছি যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি একটু করো, মোবাইলটা মন্টুকে না এরকম করে এরকম সারাদিন ধরে মন্টুকে নিয়ে মোবাইল মন্টু, আর বা কেউ বয়সন্ধির সময় একটু থাকে না, একটু 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 ছুকছুকানি ব্যাপারগুলো থাকে, পড়াশোনাকে একটু অ্যাভয়েড করার একটা এই ব্যাপারগুলো থেকে থাকে। সেই সময় তাদেরকে হয়তো বকেছি, কিছু নীতির কথা শুনিয়েছি, কিছু এপিজে আব্দুল কালাম শুনিয়েছি, কিছু নেতাজি সুভাষ বোস শুনিয়েছি। তারা বাইরে গিয়ে ঘেঁজাও, স্যার ঘেঁজাচ্ছে। যদি ঘেঁজায় তাহলে এত রেজাল্ট কি করে হয়, এত ছাত্রছাত্রী পড়তে আসে কি করে? কিছু তো গাল দেবেই। গাল খাননি, আমাদের মহাপুরুষরাও পর্যন্ত গাল খেয়েছেন, কে কি শুনেছেন। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এই ক্লাসরুমটার পরে যেটা খাসির লিভার দিয়ে একটা লোক যকৃৎ যখন এই গ্লাইকোজেনেসিস বোঝাতে নিয়ে আসে, তাকে যে বলছে ঘেঁজাও, সে গাঁজা খায়, মানে মানসিকভাবে, নাহলে তো সমস্যায় ব্যাপার সব নিয়ে ফেরাম। যাই হোক, আমি যেটা সুগার নিয়ে বলছিলাম, সুগারের তাহলে এই রক্ত শর্করা বেড়ে যায় কি করে? যে মেন্টাল স্ট্রেস, মানসিক চাপ, তখন অ্যাড্রিনালিন কি ক্ষরণ করে? কর্টিসোল, এই হরমোনগুলো বেশি করে ক্ষরণ করে। তারা গ্লুকোনিওজেনেসিস করে, অকার্বোহাইড্রেট থেকে কার্বোহাইড্রেট বাড়িয়ে দিচ্ছে। মানে তুমি শর্করা খাচ্ছ না, কিন্তু তোমার শরীরে সুগার বেড়ে যাচ্ছে। তার ফলে তোমার ব্লাড গ্লুকোজ লেভেল হাই হচ্ছে, হাইপারগ্লাইসেমিক স্টেট, ইনসুলিনের উপর চাপ পড়ছে। ইনসুলিন যদি কোনো কারণে গন্ডগোল করে, সেই ক্ষেত্রে গ্লাইকোজেনেসিস ব্যাহত, রক্তে শর্করা বেড়ে যাচ্ছে। কি ক্ষতি হতে পারে? ওই সুগার চারদিকে ঘুরে বেড়াবে, কিডনি থেকে শুরু করে হৃৎপিণ্ডের কথাটা আগে বলি, ওই করোনারি আর্টারিতে জমা হতে থাকবে, তাকে কি আমাদের ম্যাক্রোফাজ ধরে খেতে থাকবে, ফোম সেল তৈরি হবে, অ্যাথেরোস্ক্লেরোসিস হয়ে তুমি চিৎপটাং হয়ে যাবে। তো সুগারের ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলিটাস আছে, নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলিটাস আছে। তো এরকম এর ভাগে আমরা যাচ্ছি। আমরা যে সুগার হলে আমরা কি করব?
ছোট্ট একটা বিষয় নিয়ে সবার সামনে সবার দরবারে, যে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি, মেন্টাল স্ট্রেস কমাতে হবে, তার জন্য মাঠে একটু খেলাধুলা, এক্সারসাইজ এই সমস্ত করলেই আমরা বেরিয়ে আসতে পারবো। এবং আমরা ক্লাসগুলো ভালো করে দেখবো, ডেসক্রিপশন বক্স দেখবো এবং প্লেলিস্ট দেখবো, যেখানে আমাদের 55-56টা ক্লাসের আমি এপিসোড তৈরি করে দিয়েছি। তারপর আমরা বলবো গেঁজাও কি খোঁজাও, যা খুশি করতে পারি আমরা, না দেখে হ্যাঁ, না দেখে না বুঝে ভুলভাল এই রটনা প্রচারগুলো করব না। তাতে পরে যখন বুঝবো যে না আমি একটা মানুষের অজান্তে এরকমভাবে ক্ষতি করেছি, তখন আবার স্ট্রেস বেড়ে যাবে, মানসিক অবসাদ, বিষাদ এই সমস্ত নিয়ে পুরো একবারে ধুন্ধুমার একটা কাণ্ড বেঁধে যাবে। আর এই রক্ত শর্করা নিয়ন্ত্রণে তো এগিয়ে আসতেই হবে। এবং এই যে আমরা মডেল নিয়ে এবং খাসির লিভার নিয়ে একদম বোঝাতে চলে এসেছি। তাহলে এই যে আমাদের গ্লুকোজ থেকে গ্লাইকোজেন হচ্ছে, একটু মন দিয়ে আমরা যদি দেখি, আমরা সেই খেলাম পাকস্থলীয় মুক্তমুখ, সেটা আমরা পরে ইন্ট্রোটা দিয়ে দিচ্ছি। মূল ব্যাপার এই যে আমরা এইটা দেখতে পাচ্ছি যে ভিলাই, এটা অ্যাকচুয়ালি ক্ষুদ্রান্ত বৃহদান্তর একটা সংস্করণ করে দেখানো হয়েছে। মূলত ক্ষুদ্রান্তের যে আমাদের ডিওডিনাম জেজুনাম এই পোর্শন থেকে, এটা হেপাটিক পোর্টাল সিস্টেম দিয়ে, আমাদের হেপাটিক পোর্টাল সিস্টেম মানে আমরা CO2 রিচ ব্লাডের একটা, এটা যকৃতে আসবে। এটা কি পোর্টাল সিস্টেম দিয়ে? হেপাটিক পোর্টাল সিস্টেম, তাই তো? হেপাটিক পোর্টাল সিস্টেম। এখন এই যে যকৃতি করা হয়েছে, এটি পুরো একদম আমাদের জীবন্ত, মানে এটার মডেল ডিভাইন বাই ডক্টর কিংসুক দাস, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট অ্যাপোলো। এবং এইখান থেকে আমি যদি এটা অন্যরকম ভাবে আরেকটা ট্রেনিং, এটা যে একটা প্রকৃত লিভারে পাঠিয়ে দিই আর কি, ব্যাপারটা একটু মজাদার, কিন্তু বিষয়টা সেম যে এখানে পিত্তথলি এবং সমস্ত কিছু দেখা যাচ্ছে। মূলত আমরা যকৃৎ নিয়ে আজকে আলোচনা করতে বসিনি। এই যে এইখানে যদি আমরা পুরো ব্যাপারটা দেখি, যে এটাও কিন্তু একটা লিভারের সুন্দর করে শেপ নিয়ে নিয়েছে। এইটা আমরা দেখতে পাচ্ছি, এটা ছাগলের। তো যাই হোক, এখানে গ্লুকোজ গ্লাইকোজেনে কিভাবে কনভার্ট হয়, গ্লুকোজ থেকে গ্লুকোজ 6-ফসফেট হেক্সোকাইনেজ উৎসেচক, এটা মানে এটা কিন্তু ওই যে হেপাটোতে কিন্তু না। হেপাটোতে যেটা কাজ করে বেসিক্যালি সেটা করে গ্লুকোকাইনেজ, আর পেশি থেকে অন্য জায়গায়, মানে হেপাটোতে হেক্সো নয়, এটা এখানে গ্লুকোকাইনেজ। এটা সব ক্ষেত্রের জন্য আমরা এটা ইউজ করেছি, কিন্তু যকৃতে কিন্তু হেক্সোকাইনেজ গ্লুকোজ থেকে গ্লুকোজ 6-ফসফেট করবে না, গ্লুকোকাইনেজ করবে, ঠিক আছে, গ্লুকোজ 6-ফসফেট। এবারে এই একটা এটিপি খরচা হলো, তারপরে গ্লুকোজ 6-ফসফেট থেকে গ্লুকোজ 1-ফসফেট আমরা দেখতে পাচ্ছি ফসফোগ্লুকোমিউটেজ উৎসেচকের সাহায্যে সুন্দর করে ম্যাগনেসিয়াম সাহায্য করছে। তারপরে সেটা ইউডিপিজি সিস্টেমে এসে গেল, দুটো ইউটিপি ইউরিন ডাইফসফেট, সেখান থেকে ফসফেট বেরিয়ে ইউডিপিজি, এই যে পাইরোফসফোরাইলেজ, এই যে পাইরোফসফোরাইলেজ অ্যাকচুয়ালি একটা পাইরোফসফোরাইলেজ, এটা ইউডিপিজি করলো, ঠিক আছে। এইবারে এখান থেকে একটা ফসফেট বেরিয়ে যাওয়ার পর এটা পুরো একদম গ্লাইকোজেনে কনভার্ট হয়ে গেল, ব্রাঞ্চিং এনজাইম এবং গ্লাইকোজেন সিনথেজ। এই গ্লাইকোজনটা যকৃতে, এটা প্রকৃত যকৃতে আমরা দেখতে পাচ্ছি সুন্দর করে, এই জায়গাটা দেখেছো পুরো এখন প্রকৃত যকৃতে একবারে, দুটো ছবি সুন্দর করে, এটা কৃত্রিম আমরা করে দুটো একসঙ্গে দেখিয়েছি। গ্লাইকোজেন এটা করে ইনসুলিন, এই কাজটাতে সাহায্য করে। গ্লুকাগন কি করে, যখন প্রয়োজন থাকে ডিব্রাঞ্চিং এনজাইম দিয়ে, সেই এখানে যেমন একটা ফসফেট বেরিয়েছিল, এখানে ঢুকলো গ্লুকোজ 1-ফসফেট, সেই রিভার্সে আসবে ফসফোগ্লুকোমিউটেজ গ্লুকোজ 6-ফসফেট, কিন্তু এইখানে কোনো জল ঢুকে যে ফসফেট বেরিয়ে গ্লুকোজ 6-ফসফেটেজের সাহায্যে গ্লুকোজে কনভার্ট হবে। এই ডিব্রাঞ্চিং কি করে আমরা পড়ে ফেলেছি বায়োমলিকুল, যে আলফা 1,4 যে গ্লাইকোসাইডিক লিঙ্কেজটা হয় গ্লাইকোজেনের সাইড চেনে, যে আলফা 1,4 সাইডে যেটা হয় 1,4 যে লিঙ্কেজটা যেখানে ওখানে থাকে, সেই 1,4-এ যেখানে লিঙ্কেজ থাকে সেখানে একটা ফসফেটের ইনসারশন ঘটে, আমরা দেখতেই পাচ্ছি এটা। তার ফলে ওটা গ্লাইকোজেনটা ব্রেকডাউন হয়, রাইট, গ্লাইকোজেনোলাইসিস এটা করে, আমাদের গ্লুকোজ করে, মানে আমাদের গ্লাইকোজেন করে। গ্লাইকোজেন কেন করে? হ্যাঁ, গ্লাইকোজেনই করে। এরপরে গ্লাইকোজেন ভাঙে গ্লুকাগন করে, এবং গ্লুকাগন এই সময়টাতে যে কাজগুলো মানে রক্তের দরকার পড়লে সুগারের সে নিয়ে আসে। এখন এটা আমরা দেখি, যদি শর্করা কোনো কারণে না গ্লাইকোজেনেসিস হয়ে জমা হতে পারে, তখন কি সমস্যা হয়। এই যে সাদা রঙের এই ফোমটি দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করছি যে শর্করা বেড়ে যাচ্ছে প্রচুর পরিমাণে, এবং এই শর্করা তখন কিন্তু ঘুরে বেড়াবে রক্তের মতো একদম খোলা, এই যে আমরা দেখতে পাচ্ছি জানোয়ারের মতো। এটা এই যত গ্লুকোজ রক্তে বেশি হচ্ছে, লিভার সেটাকে গ্লাইকোজেনে যদি ইনসুলিনের অভাবে না সেখানে গ্লাইকোজেন হয়ে জমা হয়, তো সেটা কি হচ্ছে, বেশিরভাগটাই কিন্তু তখন মানে রক্তে চলে যাচ্ছে, জমা না হয়, বেশিরভাগ গ্লুকোজ তখন রক্তে ঘুরে বেড়াবে। এই
যে ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরা আমরা দেখেছি, হেপাটিক পোর্টাল লিভ সিস্টেম তো অন্যভাবে হলো, আমাদের এখান থেকে যকৃৎ থেকে এবার এরা হৃৎপিণ্ডে গিয়ে প্রবেশ করবে। এবং এইখানেই কিন্তু কোথাও করোনারি আর্টারির মধ্যে একটা সেন্সিটিভ হার্টের স্বাস্থ্যকে দেখে হৃৎপিণ্ডের, সেইখানে কিন্তু এই গ্লুকোজ জমতে থাকবে। এবং এই গ্লুকোজ জমতে থাকার অর্থ মানে হৃৎপিণ্ডের তখন সমস্যা, যেটা নিয়ে আমরা আলোচনা করব। তো সুতরাং বেশি গ্লুকোজ, বেশি খাদ্য, বেশি জিনিসপত্র, সেটা কিন্তু গ্লাইকোজেনে এই মেকানিজমকে ব্যাহত করে দিতে পারে। তো সুতরাং শর্করা প্রয়োজনীয়, কিন্তু সেটাকে সেইভাবে খেতে হবে। আমরা ব্যাপারটা দেখে নিলাম, এরপর আমরা বোর্ড ওয়ার্কে ফিরছি সুন্দর করে। এইবার একবার বোর্ডে একদম বুঝে নেব পুরো বিষয়টা, যে শর্করার সাতকাহন, শর্করাকে এত দরকার, কিন্তু এই গন্ডগোল বেঁধে গেলে কিভাবে নিয়ন্ত্রিত হবে সেই ব্যাপারগুলো। কত খারাপ খারাপ রোগ, অ্যাথেরোস্ক্লেরোসিস থেকে শুরু করে কিডনি, চোখ, কি আক্রান্ত হয় না। তো সুতরাং সাবধান। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে গ্লুকোজ লেভেলটা রক্তে যদি 120 mg/100 ml এটা বেশি হয়ে যায়, দেখাচ্ছে না, এটা এই প্রথমে বেশি হয়ে গেছে, হাইপারগ্লাইসেমিয়া। ইনসুলিন কি করে, এটাকে পুরো একদম হেপাটিক পোর্টাল সিস্টেম, মানে এই যে ইনসুলিন এটাকে নিয়ে লিভারে গ্লাইকোজেনেসিসকে ইউটিপিজি গ্লাইকোজেন ট্রান্সফারেজ, যেটা আমরা একটু পরে আলোচনা করব, যে ফসফোগ্লুকোমিউটেজ সেখানে ইনভলভ থাকে, ইউটিপিজি পাইরোফসফোরাইলেজ, সে গিয়ে এটাকে ব্রাঞ্চিং এনজাইম গ্লাইকোজেন সিনথেসিসের সাহায্যে গ্লাইকোজেনেসিস করে গ্লাইকোজেন করে দিচ্ছে। তারপরে এই 120 থেকে বেশি হাইপারগ্লাইসেমিয়া হয়ে গেছিল, সে আবার কি নেমে 120 তে চলে এলো। তাহলে ইনসুলিন কিন্তু কমালো না, রক্তের স্বাভাবিক শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করলো। কেউ কমায় না, কেউ বাড়ায় না, কমায় স্বার্থে, স্টেডি স্টেট মেনটেন করার জন্য। আচ্ছা, এইবারে যদি কমে যায় 120 নিচে, এই যে কমে গেছে, হাইপোগ্লাইসেমিয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছি আমরা। এই হাইপোগ্লাইসেমিয়া যদি হয়ে যায় 120 mg/100 ml এর নিচে নেমে যায়, তখন কিন্তু গ্লাইকোজেন অ্যাক্টিভ হয়ে যায়। গ্লাইকোজেন এই যে এই সিস্টেমে গ্লাইকোজেন অ্যাক্টিভ হয়ে গেছে, গ্লুকাগন অ্যাক্টিভ হয়ে গেছে, গ্লুকাগন অ্যাক্টিভ হয়ে গেছে। এই গ্লুকাগন অ্যাক্টিভ হয়ে গিয়ে এই ওই মানে আলফা 1,4 লিংকেজটা ভাঙবে, গ্লাইকোসাইডিক একটা ফসফেট গ্রুপ ইনসার্ট করবে কোথায়, যেটা আমরা পরে দেখছি, একটু পরেই আমি ক্লাসটা করে দিয়েছি। সেটা গিয়ে ডিব্রাঞ্চিং এনজাইমের সাহায্যে গ্লাইকোজেনকে ভেঙে কে ভাঙবে, গ্লুকাগন, গ্লাইকোজেনোলাইসিস করে আবার রক্তের স্বাভাবিক মাত্রা 120 মানে গ্লুকোজের যে কমে গেছিল তাকে আবার কি করবে, এই যে ছবিটাতে দেখানো হচ্ছে, তাকে আবার বাড়িয়ে দিয়েছে। বাড়িয়ে মানে 120 নিচে কমে হাইপোগ্লাইসেমিক স্টেট থেকে তাকে বাড়িয়ে দিয়েছে। তার ফলে এরা দুজন পরস্পরের কি কাজ করছে, অ্যান্টাগনিস্টিক কাজ করছে। কে বেশি দরকার, ইনসুলিন না গ্লুকাগন? দুজনেরই দুজনকে দরকার আছে। কারণ রক্তে যদি শর্করা এই 120 mg/100 ml এর নিচে নেমে যায়, মৃত্যু পর্যন্ত হতে পারে। তার কারণ আমাদের মস্তিষ্ক, আমাদের হৃৎপিণ্ড প্রত্যেককে প্রয়োজনীয় শর্করার যোগান দিতেই হবে। এবং মজার ব্যাপার হচ্ছে এখানে যে আমরা কেউ বলে মিষ্টি খাবো না, তাহলে সুগার বেশি হওয়ার প্রশ্ন নেই, এটা ব্যাপার নেই। সুগার কি থেকে হয় আমরা আলোচনা শুরুতেই করে নিয়েছি, তাই না? শুরুতেই করে নিয়েছি। এবং কোন কোন হরমোন সুগার বাড়াতে সাহায্য করে সেগুলোও আমরা আলোচনা করে নিয়েছি। তো আমরা বুঝতে পারছি এই ব্যাপারটা কি ভয়ঙ্কর এবং কি কি রোগের জন্ম দেয়, সেটা আমরা শেষে বলে দিচ্ছি। একদম একদম হৃৎপিণ্ডের রোগ, বৃক্কের মানে কিডনির রোগ, হার্টের রোগ, চোখের বিভিন্ন মানে জায়গাতে যে শর্করাগুলি রক্তে 120 mg/100 ml এর বেশি হলে যেটা জমতে থাকবে, এবং সেটা বিভিন্ন রকমের কারণ হতে পারে সমস্যা। অ্যাথেরোস্ক্লেরোসিস করোনারি আর্টারিতে জমবে, ম্যাক্রোফেজ তাকে ফোম সেলে পরিণত করে খেতে গিয়ে পুরো অ্যাথেরোস্ক্লেরোসিস ঘটিয়ে দেবে, ব্লক করে দেবে করোনারি আর্টারি। মাথায় গিয়ে সেখানে অনেক সময় বুলাসের কারণ হতে পারে, স্ট্রোক মাথায়, যেটা পক্ষাঘাত। এবং চোখের যে রেটিনার এখানে গিয়ে ছানি থেকে শুরু করে বিভিন্নগুলো হতে বেশ উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। কিডনির তো এত ফিল্ট্রেশন করতে গেলে কিডনি তো ফেসে যাবেই। এই রকম নানা রকম ব্যাপার আমরা এই যে ছবিটা দেখতে পাচ্ছি, তাহলে মানে সুগারে যদি আমরা বলি কেউ আমরা শর্করা একদম খাবো না, তাহলেও তো বিপদ। তাহলে আমরা সুগার না পেলে হৃৎপিণ্ড, কিডনি এরা কেউই সুস্থ থাকে। মস্তিষ্ক তো 5 মিনিট 10 মিনিটের মধ্যে সুগার না পেলে সে তার কোষগুলো নষ্ট হওয়া শুরু করবে। সুতরাং সুগার খেতেই হবে, কারণ শর্করা না খেলেও বডি নিওগ্লুকোজেনেসিস পদ্ধতিতে ওই গ্রোথ হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন, কর্টিসোল, গ্লুকাগন এদের সাহায্যে আবার কিন্তু শর্করা অন্য খাবার থেকেও সংগ্রহ করে নেবে, তো সুগার তৈরি হবেই। তো সুগারকে নিয়ন্ত্রণ করতে হলে
যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবং মেন্টাল স্ট্রেস যতটা সম্ভব কমাতে, এই যে আমরা পাকস্থলী, এই প্যানক্রিয়াস, লিভার, এগুলো দেখাচ্ছে যে এগুলো কত গুরুত্বপূর্ণ। গ্লাইকোজেনেসিসের পীঠস্থান এবং পেশিকোষেও যেমন গ্লাইকোজেনেসিস করতে লিভারে যেটা মানে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট যখন হচ্ছে, এই পথটাতে হেক্সোকাইনেজ কিন্তু কাজ করে না লিভারের ক্ষেত্রে, সেটা গ্লুকোকাইনেজ করে। এবং লিভার অন্য কোষের ক্ষেত্রে সেটা সেটা করে আমাদের হেক্সোকাইনেজ। যকৃৎ পেশিকোষের ক্ষেত্রে হেক্সোকাইনেজ কাজ করে না, গ্লুকোকাইনেজ। তো এই বিষয়গুলো যে আমাদেরকে ভালো করে দেখতে হবে যে শর্করা না খাওয়াটা কিন্তু সমাধান নয়। ধরো আমি একটা মিষ্টি খেয়ে নিলাম, যদি আমার খেতে খুব ইচ্ছা করছে, তাহলে সেই দিনের ডায়েটটাকে কন্ট্রোল করে নিতে হবে। সুতরাং হিসাব মতো খেলে সবই করা যায়। কিংবদন্তি ওয়াসিম আকরাম, সেই আমাদের সুইংয়ের সুলতান, যে সুগার নিয়ে, শর্করা, ডায়াবেটিস মেলিটাস নিয়ে ক্রিকেট বিশ্ব কাঁপিয়ে দিয়েছে, সে যদি পারে তাহলে আমরা কেন পারবো না? যদি অতিরিক্ত চাপ নিই, সব খাবার এক ধার দিয়ে ছেড়ে দিতে থাকি, তাহলে কি অবস্থা হবে? কম কম করে সবই খাওয়া যেতে পারে। সব কিছু খেয়ে বন্ধ করা মানে তো এক ধরনের মৃত্যুই। তাহলে আর চাহিদা এই সমস্ত কি করে থাকে? তো যদি আমি মনে করি যে আজ একটা মিষ্টি খাবো, তাহলে সেদিন ভাতটাকে একদম নৈব না করা। এবং সবচেয়ে বড় ব্যাপার, এই স্বাধীনতা দিবসের প্রাককালে যে এই কুৎসা, পরচর্চা, পরনিন্দা, এগুলোকে একদম যে আমরা রংটা করে উঠাচ্ছি, এবারে ব্যাকগ্রাউন্ডে গিয়ে উঠিয়ে নিচ্ছি পুরো একবারে। হ্যাঁ, এই সমস্যাগুলো দূর হয়ে যেতে পারে মোবাইল থেকে দূরে গেলেই। 2018-তে নিটে চান্স পাওয়া সৈনিক ইন্ডিয়া এখন MBBS কি বলে? এটা আমাদের 2018, তাই তো? আচ্ছা সৈনী, যেটা এখনকার দিনে তো এই যে মোবাইল এত বেশি এডিকশন বাড়ছে, এত হচ্ছে, মানুষ ইনভলভ হয়ে যাচ্ছে সমস্ত বিষয়ে, বা তো তুমি প্রথম যখন ফোনটা ব্যবহার করো ঠিক কখন, মানে কখন তোমার হাতে মোবাইল ফোনটা আছে? আমার প্রথম ফোন এসেছিল 18 সালে নিট পাওয়ার পরে। 2018-তে? হ্যাঁ, নিট পাওয়ার পরে। তাহলে যে আচ্ছা, যখন মোবাইলটা নিলে তখন পড়াশোনার পারসেপশনটা মানে কি চেঞ্জ কি হলো, যে মানে কি পরিবর্তন হলো? গণসংযোগের ক্ষেত্রে কোনো কিছু অসুবিধা? হ্যাঁ, ফোন আসার পর প্রথম যেটা হয়েছিল, প্রচুর আনন্দে সব অ্যাপ ডাউনলোড করা, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টা সব একসাথে ডাউনলোড করা, সেগুলো ঘাটাঘাটি চলতোই। বাট নিট যেহেতু পেয়ে গেছিলাম, তখন মনে একটা অন্যরকম রিল্যাক্সেশন, খুশি ছিল। তো সেই জন্য ফোনটায় সময় দিতাম। আবার এটাও ঠিক যে আমাদের তখন ফার্স্ট ইয়ারে ক্লাসও প্রচুর হতো, 9টা থেকে 5টা। তো সেই জন্য ক্লাসের পরে এসে ফোনটা দেখতাম, বন্ধুরা মিলেই দেখতাম। বাট দেখতাম, যেটা আগে একদম কখনো ছোঁয়া পায়নি, সেটা নিটের পরে কলেজ গিয়ে শুরু হয়েছিল। আর এখন MBBS কমপ্লিট করার পর এখন কি বলবে যে মোবাইলটা মানে থাকাটা সমস্যা না সমস্যা নয়, না একটা বয়সের পর ঠিক আছে? আচ্ছা, মোবাইল থাকা সমস্যা বলবো না, বাট সবটাই নিজের কন্ট্রোলের ওপর। ডিসিপ্লিন থাকলে খুব ভালো, মানে কতক্ষণ মোবাইলটা ইউজ করবো বা কি প্রয়োজনে ইউজ করবো। এখন তো টেকনোলজি এত উন্নত হয়ে গেছে যে মানে মোবাইলেই অনেক কিছু অ্যাপ আছে যেগুলো আমাদের পড়ার ক্ষেত্রে খুব জরুরি। তো সেইভাবে নিজেকে একটা বাউন্ডারিতে বেঁধে রাখতে পারলে খুব ভালো। কিন্তু যদি বেঁধে না রাখা যায়, তাহলে তো মোবাইল অবশ্যই হার্মফুল। যদি সোশ্যাল মিডিয়ায় গা ভাসিয়ে দেয়, তাহলে মোবাইল খুবই হার্মফুল। আর জীবন বিজ্ঞানের ব্যাপারে কি বলবে, যে কনসেপশন দরকার, যে শুধুই মুখস্থ না ধারণার প্রয়োজন আছে? বা এখানেও অবশ্যই ধারণার প্রয়োজন আছে, কারণ MBBSটা পুরোটাই জীবন বিজ্ঞানের উপর বেস করে। হ্যাঁ, কনসেপ্ট তো আছেই, কনসেপ্টের পরে সেটা মুখস্থ করতে হয়, বাট না বুঝে মুখস্থ করা পসিবল না। আগে কনসেপ্ট ক্লিয়ার থাকলে MBBS পড়তে সুবিধা হয় না? হয় না? অবশ্যই হয়, ডেফিনেটলি হয়। সেই তাহলে সুতরাং তুমি তাহলে মোবাইলের যে এত বছর পরে পেয়েছো, এটা সাপে বড় হয়ে গেছে, তাই তো? হ্যাঁ অবশ্যই, কোনো আফসোস নেই। তাহলে ছোট ছোট ভাই বোনদের জন্য বার্তা এটাই, যে সামলাতে এখন পারবে না, সময়ের পরে মোবাইল ইউজ করো, কিন্তু মানে একটা সময়ের পরেই ঠিক আছে, এখনই দরকার নেই, হুড়মুড়িয়ে কোনো দরকার নেই। নিজের উপর কন্ট্রোল বা ডিসিপ্লিন থাকলে তবেই মোবাইলটা ইউজ করা ভালো। ধন্যবাদ। ধন্যবাদ। তোমরা আসবে তো, তোমরা আসবে তো, যদি নতুন কোনো ক্লাস নিয়ে আমি এই চ্যানেলে আসি। তোমরা আসবে তো, তোমরা শিখবে তো, তোমরা আসবে তো।